পাবেলপুর গ্রামে চিঙ্কি আর বাবলি তার মায়ের সঙ্গে থাকতো। বাচ্চারা, আজ আমি মাসির বাড়ি যাচ্ছি। মাসির শরীর ভালো নেই। মা, আমরাও তোমার সাথে যাব। আমিও তো তাই চাইছিলাম যে তোমাদের দুজনকে নিয়ে যাব, কিন্তু এখন একটা মহামারী এসেছে, এই জন্য বাচ্চাদের বাইরে যাওয়া উচিত নয়। মা, আমরা কি তাহলে একাই থাকবো এখানে? হ্যাঁ বাবা, কিছু দিনের ব্যাপার, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। চিঙ্কি আর বাবলির মা ওদের একটা মধুর শিশি দেয়। এই নাও, জাদুই মধু। জাদুই মধু? এটা আমাদের কি কাজে লাগবে মা? বিপদের সময় তোমাদের এটা সাহায্য করবে। যদি কেউ এই মধু চেটে খায় তাহলে সে তার অতীত ভুলে যাবে। মানে সে তার স্মৃতি ভুলে যাবে? হ্যাঁ, ও ভুলে যাবে যে সে কে, কোথা থেকে এসেছে। তোমরা এই মধু খাবে না কিন্তু, তাহলে আমাকেই ভুলে যাবে। এটা কেবল বিপদের সময় খেতে হবে। আচ্ছা, এবার আমি আসছি। বাই বাই। বাই বাই মা, তাড়াতাড়ি এসো। মা চলে যায়। চিঙ্কি আর বাবলি বাড়িতে থেকে যায় একাই। আজকে বাড়িতে কেউ নেই, নিজের ইচ্ছে মতো টিভি দেখতে পারবো, আমরা ঘুমোতেও পারবো, আর প্রচুর জ্যাম খেতে পারবো। হ্যাঁ, আর আমি মনের মতো খাবার বানাতে পারবো, নিজের পছন্দ মতো ড্রেস পরতে পারবো, আর ফোনে বন্ধুদের সাথে অনেকক্ষণ কথা বলতে পারবো। গ্রামে রবি আর নাজিম নামে দুটো চোর থাকতো। গ্রামের সব বাড়িতে ওরা নজর রাখত। আজ ওরা সুনিতাকে বড় একটা ব্যাগ নিয়ে যেতে দেখলো। তখন ওরা বুঝে গেল যে বাড়িতে কিছুদিনের জন্য সুনিতা বাইরে চলে যাচ্ছে। নাজিম, আজ বিরাট সুযোগ। সুনিতা কয়েকদিনের জন্য বাইরে গেছে। হ্যাঁ, কিন্তু ওর দুটো মেয়ে পিঙ্কি আর বাবলি তো বাড়িতেই আছে। আরে তুই ওর বাচ্চাদের ভয় পাস? ওরা কি আমাদের চুরি ঠেকাতে পারবে বলে তোর মনে হয়? মিষ্টি লজেন্স খাইয়ে মিষ্টি করে ঘুম পাড়িয়ে দেব। ঠিক বলেছিস, আমি সুনিতা সব গয়না, ফ্রিজ, টিভি সব আমাদের হয়ে যাবে। রাত ঠিক 12টায় রবি আর নাজিম বাড়িটার কাছে যায়। দুজনেই বাড়ির চালে উঠে পড়ে। রবি টালি সরিয়ে ঘরে উঁকি দেয়। চিঙ্কি আর বাবলি ঘুমোচ্ছিল। দারুণ ব্যাপার, এদের তো মিষ্টি লজেন্স খাওয়ানোর ব্যাপারই নেই, এরা তো আগে থেকেই ঘুমোচ্ছে। নাজিম, টালিগুলো সরাতে আমাকে সাহায্য কর, যাতে দুজনে ভেতরে ঢুকতে পারি। টালির শব্দ শুনে চিঙ্কি আর বাবলি জেগে যায়। মনে হয় কোনো ভূত এসেছে, এখন আমরা কি করব? মা বলেছে ভূত বলে কিছুই নেই, নিশ্চয়ই চোর এসেছে। আমার খুব ভয় করছে, এখন আমরা কি করব? ভয় পাস না, জাদুই মধু আছে তো। চিঙ্কি ফ্রিজ থেকে দুটো পেস্ট্রি বের করে আর তার উপরে একটু জাদুই মধু ঢেলে দেয়। তারপর চিঙ্কি আর বাবলি খাটের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর চোর দুটোই ঘরে ঢুকে পড়ে। বন্ধু চুরি পরে করব, আগে পেস্ট্রি খাবো। কি দারুণ খেতে, অনেক দিন হলো আমি পেস্ট্রি খাইনি রে। নাজিম যখনই ওই পেস্ট্রিটা খায় ওর স্মৃতি চলে যায়। আমি কে? আমি এখানে কি করছি? তুমিই বা কে? নাজিম, তোর আবার কি হলো? আরে আমি তোর বন্ধু রবি। কোন রবি? মনে হয় এই পেস্ট্রিতে কিছু মেশানো ছিল। ভালো হয়েছে আমি এই পেস্ট্রি খাইনি। শোন, তুই নাজিম, বাড়ির সব জিনিস আমি নিয়ে আসছি, তুই এখানে আমার জন্য অপেক্ষা কর, ঠিক আছে? রবি বাড়ির সব জিনিস এক জায়গায় আনতে চলে যায়। এখন আমরা কি করব? একটা ছোট্ট পেস্ট্রি খেলোই না, ওর পেটে জাদুই মতো কিভাবে দেব? চিঙ্কি বাইরে আসে আর নাজিমের কাছে যায়। আমি কে? তুমি বা কে?
তুমি একজন পুলিশ ইন্সপেক্টর, এই দেখো তোমার বন্দুক আর তোমার লাঠি। এই বাড়িতে একটা চোর এসেছে, তাড়াতাড়ি যাও আর ওই চোরটাকে ধরো। কি? আমি একজন পুলিশ ইন্সপেক্টর? হ্যাঁ, তুমি একজন সাহসী পুলিশ ইন্সপেক্টর। নাজিম লাঠি নিয়ে যায় আর লাঠি দিয়ে রবিকে পেটাতে শুরু করে। নাজিম লাঠি মেরে মেরে রবিকে অজ্ঞান করে দেয়। দারুণ ব্যাপার ইন্সপেক্টর। চিঙ্কি জাদুই মধুর কয়েক ফোঁটা রবির মুখে ঢেলে দেয় আর বাবলি চুপি চুপি নাজিমের মাথায় লাঠির বাড়ি মারে। নাজিমও অজ্ঞান হয়ে যায়। সকালে যখন নাজিম আর রবির জ্ঞান ফেরে তখন দুজনই ফ্রিজের সাথে বাঁধা ছিল। পাশে দাঁড়িয়ে ছিল সুনিতা, পুলিশ, চিঙ্কি আর বাবলি। সাবাস মেহেরা, আমরা অনেকদিন ধরে এই চোর দুটোকে খোঁজ করছিলাম। পুলিশ চোর দুটোকে ধরে নিয়ে যায়। দারুণ সাহসের কাজ করেছো তোমরা দুজন, জাদুই মধুর দুর্দান্ত ব্যবহার করেছো। দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি, পেস্ট্রি। নানাগঞ্জ গ্রামে প্রেমলতা তার দুই মেয়ের সাথে মানসী আর জ্যোতির সাথে বাস করত। প্রেমলতা মাছের ব্যবসা করত। আমি মাছ বিক্রি করতে যাচ্ছি, তোদের দুজনের মধ্যে কে আমার সাথে যাবে? আমি যাব না, আজ আমি বন্ধুর বাড়িতে যাব। যেদিন মাছ বিক্রি করতে যাও সেদিন জামা কাপড় থেকে মাছের গন্ধ আসে, নাকে যন্ত্রণা শুরু হয়ে যায় আমার। আমিও যাব না, আমার পায়ে মেহেন্দি লাগিয়েছি। মা, ও জেনে বুঝে নিজের পায়ে মেহেন্দি লাগিয়েছে যাতে তোমার সাথে মাছ বিক্রি করতে না যেতে হয়। বেশি বকবক করিস না, এক চড় মেরে দাঁত ফেলে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঝগড়া বন্ধ করো, আমি একাই চলে যাচ্ছি। হিরে এসে যেন দেখি ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, নয়তো দুজনেরই পিটাই করব। প্রেমলতা মাছ বিক্রি করতে চলে যায়। মাছ নিয়ে যান, সস্তায় মাছ নিয়ে যান, তাজা তাজা ভিটামিনে ভরা মাছ নিয়ে যান। প্রেমলতা যখন রাস্তা পার করছিল তখন একটা গাড়ি হঠাৎ করে ধাক্কা লাগে আর প্রেমলতার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মা, এটা কি হলো? আমি যদি তোমার সাথে যেতাম তাহলে খুব ভালো হতো। আমাদের ক্ষমা করে দাও মা। তোরা কাঁদিস না মা, জানি না আমি বাঁচবো না মরবো। তোদের দুজনকে নিজের কাজ নিজেকেই করতে হবে আর নিজেদের জন্য জীবন সাথীও নিজেকেই খুঁজতে হবে। আমি তোদের দুজনকে একটা করে জাদুই মঙ্গলসূত্র দিচ্ছি। জাদুই মঙ্গলসূত্র? যে ছেলেটা তোদের পছন্দ হয় তার হাত দিয়ে এই মঙ্গলসূত্র কোনো প্রকারে পরে নিস, তারপর তারা ঠিক তেমনি করবে যেমনটি তোরা বলবি, কিন্তু এর ভুল ব্যবহার যেন করিস না। মানসী আর জ্যোতির মা দুজনকে একটা একটা করে মঙ্গলসূত্র দিয়ে মারা যায়। মানসী আর জ্যোতি জাদুই মঙ্গলসূত্র নিয়ে নিজেদের জন্য জীবন সঙ্গীর খোঁজে বেরিয়ে পড়ে। জ্যোতি মানসীকে বলে, মানসী তুই পূর্ব দিকে যা আর আমি পশ্চিম দিকে যাচ্ছি। আমি তোর সাথে সাথে যেতে চাই না। কোথায় আমি দুধের মতো ফর্সা আর তুই কড়াইয়ের মতো কালো। ঠিক আছে। মানসী পূর্ব দিকে হাঁটতে থাকে। রোদ আর গরমের জন্যে ওর মাথা ঘুরতে থাকে। ও দেখল যে একটা ছেলে জমিতে কাজ করছে। শোনো। ছেলেটি তার ব্যাগ থেকে জলের বোতল বের করে মানসীকে দেয়। মানসী ওই কৃষক ছেলেটিকে পছন্দ হয়ে গেল। তারপর ওই সৎ ছেলেটিকে জাদুই মঙ্গলসূত্রের সম্বন্ধে সব কিছু বলে দেয়। এই মঙ্গলসূত্র তুমি যখন আমাকে পরাবে তখন আমি যেরকম বলবো তুমি সেরকমই করবে। এই জাদুর মঙ্গলসূত্রের কোনো দরকার নেই, আমরা এমনিতেই বিয়ে করে নেব। মানসী এই কৃষকের সাথে বিয়ে করে নিজের বাড়িতে ফিরে আসে। ওইদিকে জ্যোতি পশ্চিম দিকে এগোতেই থাকছিল। ওর কোনো ছেলেকেই পছন্দ হচ্ছিল না।
সব গরিব ছেলে পাচ্ছি, আমার কোনো ধনী ছেলেই চাই। ব্যাস একবার কোনো ধনী ছেলে আমার গলাতে মঙ্গলসূত্র বেঁধে দিক, তারপর ওকে দিয়ে অনেক জিনিস আনাবো আর অনেক কাজ করাবো। রামনগরের একজন অনেক বড় সোনা ব্যবসায়ীর ছেলে বাজারে এসেছিল। এ তো সোনা ব্যবসায়ীর সেট হীরালালের ছেলে রাহুল মনে হচ্ছে। যদি এর সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে দারুণ মজা হবে। আমাকে শুধু যে কোনো ভাবে জাদুই মঙ্গলসূত্র ওকে দিয়ে আমার গলাতে বাঁধতে হবে। রাহুল যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তাতে জ্যোতি অজ্ঞান হবার নাটক করে পড়েছিল। এই ওঠো, তুমি কে আর এখানে কি করছো বলো তো? আজ আজ আমার মৃত্যু হবে। কি? হ্যাঁ, আমার একটা অভিশাপ আছে যার জন্য আজ আমার মৃত্যু হয়ে যাবে। আমার জীবন বাঁচানোর শুধু একটাই উপায় আছে। সেটা কি বলো তো? আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? যদি এমন কোনো ছেলে যার ডান হাতে 6টি আঙুল আছে সে যদি আমাকে এই মঙ্গলসূত্র পরিয়ে দেয় তাহলে আমার জীবন বেঁচে যেতে পারে। রাহুলের ডান হাতে 6টা আঙুল ছিল। এই মঙ্গলসূত্র যদি আমি তোমাকে গলায় পরিয়ে দিই তাহলে আমার বিয়ে তো হয়ে যাবে না? এরকম কিচ্ছু হবে না, এখানে কেউ তো নেই যে আমাদের দেখবে। শুধু তুমি এই মঙ্গলসূত্র আমার গলাতে পরিয়ে দাও আর তারপর তোমার বাড়ি চলে যাও। রাহুল যে মাত্র জ্যোতির গলাতে মঙ্গলসূত্র পরায় অমনি জ্যোতির বশে চলে আসে। চল গাধা, আমাকে কোলে নে আর আমার বাড়ি অবধি ছেড়ে দিয়ে আয়। রাহুল জ্যোতিকে কোলে নিয়ে ওর বাড়ি পৌঁছে যায়। শোন, তোর বাড়ি যা আর অনেকগুলো সোনা নিয়ে আয়। রাহুল নিজের বাড়ি থেকে অনেকগুলো সোনা জ্যোতিকে এনে দিয়ে দেয়। আমার খিদে পেয়েছে, কিছু খাবার বানা আর কাপড়গুলোও ধুয়ে দিবি। জ্যোতি রাহুলকে দিয়ে রোজ সোনা আনাতো আর ওকে দিয়ে গোলামের মতো কাজ করাতো। জ্যোতি, তুমি এটা ঠিক করছো না। মা বারণ করেছিল না যে জাদুই মঙ্গলসূত্রের ভুল ব্যবহার করতে না? তুই চুপ কর, তুই নিজের কাজে নজর দে, বুঝলি? জ্যোতি মানসির কথা শুনলো না আর রাহুলের থেকে অনেক সোনা রূপো আর গয়না আনাতে লাগলো। একদিন রাহুলের বাড়ির চাকর সব কথা রাহুলের বাবাকে গিয়ে বলে দেয়। মালিক, ছোট বাবু কেন জানি অনেক সোনা দানা গয়না নিয়ে কোথায় দিয়ে কাকে দিয়ে আসে। আমার তো মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। রাহুলের বাবা একদিন চাকরকে রাহুলের পেছনে ওকে অনুসরণ করতে বলে। চাকরটা সারা দিন রাহুলের চালচলন দেখতে লাগলো আর সব কথা রাহুলের বাবাকে গিয়ে বলে দিল। মালিক, ছোট বাবুর উপরে মনে হয় কোনো মেয়ে কালো জাদু করেছে আর ওই মেয়ের ইশারায় সমস্ত কাজ করে। ব্যবসায়ী জ্যোতির নামে নালিশ করে দেয় রাজার কাছে। জ্যোতিকে কালো জাদু করার দোষে গ্রেপ্তার করে ফেলা হয় আর জেলে পুরে দেওয়া হয়। যদি আমি আমার মায়ের কথা শুনতাম বা আমি মানসির কথা শুনে নিতাম, আমাকে এই জেলে পৌঁছতে হতো না। আমাকে ক্ষমা করে দিও মা, আর কেউ আমাকে এখান থেকে মুক্ত করো। কেউ আমাকে এখান থেকে মুক্ত করে নাও। মানসি নিজের সব কিছু বন্ধক রেখে জরিমানা দেয় আর জ্যোতিকে জেল থেকে ছাড়িয়ে নেয়। তো তুমি কি শিক্ষা পেলে জ্যোতি? যে কোনো ভালো জিনিসের অন্যায় ব্যবহার করা উচিত নয়। কোনো এক সময়ের কথা, জঙ্গলে খরগোশ, শিয়াল আর পান্ডা একসঙ্গে বসেছিল। আমার খুব খিদে পেয়েছে। পেটুক, তোর তো দেখছি সব সময় খিদে পায়। যাও গিয়ে জঙ্গল থেকে কিছু ফল খেয়ে নাও। আমাকে কিছু মিষ্টি বা অন্য কিছু খেতে হবে। তাহলে আলাদা মিষ্টি কোনো ফল জঙ্গলে নেই? আমি বলছিলাম আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। কিন্তু দাদা, আমার কাছে তো মিষ্টি নেই। তিনজনই ভাবতে শুরু করলো। আচ্ছা, আমরা মিষ্টি বানালে কেমন হবে? তাহলে দারুণ হবে, কিন্তু আমরা কি বানাবো? পায়েস। পায়েসের নাম করতেই তিনজনেরই জিভে জল চলে এলো। আমি কিন্তু পায়েস খুব ভালো বানাই। তাহলে ওই কথাই রইলো, আমরা পায়েস বানাবো। একটা কাজ করি,
আমি বরং বাইরে যাই আর জিনিসপত্র আনি। পান্ডা দাদা, তুমি পায়েসের জন্য চাল নিয়ে এসো। শেয়াল, তুমি দুধ আর আমি চিনি নিয়ে আসি। তিনজন বিভিন্ন দিকে চলে গেল। শেয়াল পৌঁছে গেল দুধওয়ালার বাড়ির বাইরে আর আড়াল থেকে দেখতে লাগলো। যখন দুধওয়ালা নিজের ঘরে গেল তখন শেয়াল একটা দুধের হাঁড়ি চুরি করে নেয় আর ওখান থেকে চলে যায়। খরগোশ লাফাতে লাফাতে পৌঁছায় বানিয়ার দোকানে। তখন সেখানে কেউ ছিল না। খুব ভালো, দোকানে কেউ নেই। খরগোশ চিনি দেখতে পেল আর সুযোগ বুঝেই চিনি চুরি করে পালালো। পান্ডা পৌঁছলো ধানের ক্ষেতে আর পান্ডা কিছু ধান তুলে একটা বস্তায় ভরে জঙ্গলে চলে যায়। বাঁশঝাড়ের কাছে তিনজনে ফিরে আসে আর পান্ডা ধান ঝাড়তে থাকে আর সেখান থেকে চাল বেরিয়ে আসে। আরও অনেকটা চাল জড়ো করে। শেয়াল দুধের হাঁড়িটা ওখানে রাখে আর খরগোশ চিনি। তিনজনেই ভীষণ খুশি হয়। আর কিসের অপেক্ষা, চলো তাড়াতাড়ি পায়েস বানাই। আমি আগুনের ব্যবস্থা করছি। পান্ডা কিছু ডালপালা আর পাথর নিয়ে আসে আর সেগুলো দিয়েই উনুন তৈরি করে আর পাথর ঘষে আগুন জ্বালায়। দারুণ দাদা, এবার আমি পায়েস বানাবো। শেয়াল দুধের হাঁড়িটা আগুনের উপরে রাখে আর তারপর তার মধ্যে চাল আর চিনি দিয়ে দেয় আর একটা ডাল দিয়ে সেটা ঘোরাতে থাকে। তিনজনের নজর শুধু পায়েসের উপরেই ছিল। শেয়াল অনেকক্ষণ ধরে পায়েসটা জ্বাল দেয় আর আস্তে আস্তে পায়েসের গন্ধ ছড়িয়ে পড়ে। তিনজনেই ভীষণ খুশি ছিল কারণ পায়েসটা হয়ে গিয়েছিল। পায়েস তৈরি হয়ে গেছে। তাহলে অপেক্ষা কিসের? আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের গায়ে খুব ময়লা জমে আছে। আচ্ছা, আমরা স্নান করে এসে তারপর পায়েস খাই। ময়লা তো আমার গায়ে আছে। তাহলে চলো নদীতে স্নান করে আসি। তিনজনই নদীর সামনে পৌঁছয়। ওরে বাবা রে, এই জল তো খুব ঠান্ডা। আমি চললাম পুকুরে স্নান করতে। তোমরা দুজন স্নান করে পায়েস খেতে চলে এসো কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছে যাব। খরগোশ আর পান্ডা নদীতে ঝাঁপ দেয় আর খেলা শুরু করে। দুজনে একে অপরকে জল ছেটাতে থাকে। চলো দাদা, আমার তর্স হয়েছে না, আমরা গিয়ে বরং পায়েস খাই। তাড়াতাড়ি চলো। দুজনে যখন পায়েসের হাঁড়িটার কাছে পৌঁছয় তখন পায়েসের হাঁড়িটা দেখে দুজনে অবাক হয়ে যায়। হ্যাঁ, আমাদের পায়েস কে খেলো? আরে কিছুক্ষণ আগে তো পায়েস এখানেই ছিল। মনে হচ্ছে ওই শিয়ালটা আমাদের বোকা বানিয়েছে। ওই পুরো পায়েসটা খেয়েছে। তখন শেয়াল ওখানে পৌঁছলো পুকুর থেকে স্নান করে। এ কি, তোমরা পুরো পায়েসটা খেয়ে নিলে? আমরা তো পায়েস খাইনি। আমরা যখন এখানে পৌঁছলাম তখন হাঁড়িটা খালি পড়েছিল। কি? তাহলে এই পায়েসগুলো সব খেলো কে? ওরা তখন চিন্তায় পড়ল। আমার কিন্তু মনে হচ্ছে অন্য কোনো প্রাণী এই পায়েস খেয়ে গেছে। ছাড়ো, বাদ দাও, আমরা অন্য সময় পায়েস খাবোখন। শিয়ালের এমন কথা শুনে খরগোশের ওর উপর সন্দেহ হয়। পায়েস আমাদের মধ্যে কেউ খেয়েছে, কিন্তু কে? কে খেয়েছে সেটা এই পাত্রটা বলবে। চলো আমার সাথে, চলো সবাই। তিনজনেই এই হাঁড়িটা নিয়ে নদীর ধারে পৌঁছে যায়। আমরা এই হাঁড়িটা দিয়ে কি করব? আমরা এখন এই পাত্রটাকে নদীতে ভাসাবো উল্টো করে, আর এটার উপর বসে বলবো পায়েস আমি খেয়েছি, তাহলে আমি নদীতে ডুবে যাব। আর যে সত্যি সত্যি পায়েস খেয়েছে সেই নদীতে ডুবে যাবে, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। তাহলে সবার আগে কে যাবে? খরগোশ নদীতে হাঁড়িটা উল্টো করে ফেলে আর তার উপর চড়ে বসে। যদি আমি পায়েস খেয়ে থাকি তাহলে আমি নদীতে ডুবে যাব। খরগোশ নদীতে ডুবে যায়নি। তারপরেও বলল, শিয়াল, এবার তোমার পালা। শেয়াল ভীষণ ভয় পেয়েছিল, তবুও ও হাঁড়িটার কাছে যায় আর ভয়ে কাঁপতে থাকে। যদি আমি পায়েস খেয়ে থাকি? আমি
তুমি যে এটা করবে সেটা আমরা ভাবতে পারিনি। আমায় ক্ষমা করে দাও। আমি ভাবলাম যে তোমরা দুজন কোনোদিনও জানতে পারবে না, আর আমি পুরো পায়েসটা একাই খেয়ে ফেলবো। ক্ষমা করে দাও আমায়, আর কখনো এরকম হবে না। শেয়ালি যে চুরি করেছিল সেটা ধরা পড়ে গেল। সেই জন্যেই কথায় বলে, মিথ্যে বেশি দিন লুকিয়ে থাকে না। আর আমাদেরও কখনো মিথ্যে বলা উচিত নয়, আর বন্ধুদেরকে কখনো ঠকানো উচিত নয়।